শুভ সন্ধ্যা সকলকে জানাচ্ছি। আমি স্বর্ণালী বলছি। আজকে আমরা দুজন আছি আমাদের অফিসে। শুভ সন্ধ্যা। কিছু অভিজ্ঞতা, কিছু পরিকল্পনা নিয়ে আজকে আমরা এসেছি আপনাদের কাছে। সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেব বলে। একটু সাউন্ডটা বলে দেবেন, সাউন্ডটা ঠিক লাগছে কিনা, শুনতে পাওয়া যাচ্ছে কিনা একটু জানাবেন। একটু সাউন্ডটা বলে দেবেন, সাউন্ডটা ঠিক লাগছে কি। আমরা একটু অপেক্ষা করছি, এক দু সেকেন্ড, দেখি আরো কেউ আসলে আমরা শুরু করব। হ্যাঁ, বেশ কিছু জন আসছেন। কিরকম আছেন আপনারা? কিরকম চলছে? হ্যাঁ, আমি দু একজনকে এখানে কমেন্টে, হ্যাঁ ওপরে দেখতে পাচ্ছি বেশ কয়েকজন এসছেন। একটুখানি জানাবেন আমাদের আওয়াজ এবং আওয়াজটা শোনা যাচ্ছে কিনা ঠিক মতো। আমরা তাহলে আমাদের লাইভটা শুরু করব। একটা দুটো কমেন্ট আসলে ভালো লাগবে। একটা দুটো কমেন্ট আপনারা যদি একটু লিখে জানান তাহলে ভালো লাগবে যে আওয়াজ পরিষ্কার শোনা যাচ্ছে কিনা। তাহলে আমরা আমাদের আচ্ছা, সুপর্ণা চৌধুরী লিখছেন শোনা যাচ্ছে, থ্যাংক ইউ। আর একজন দুজন, আচ্ছা ঠিক আছে, আমি মোটামুটি শুরু করছি আজকে। আপনারা জানেন যে আমাদের পুরনো কলকাতার গল্প গ্রুপ থেকে আমরা 26শে যেটা ঘটে গেছে, 26শে মের ইয়াস যে ঘূর্ণিঝড় ঘটে গেছে এবং জলোচ্ছ্বাস যেটি হয়েছে আমাদের সুন্দরবনে, একটা বিশাল দুর্যোগ হয়ে গেছে, দুর্ঘটনা ঘটে গেছে। সেই দুর্ঘটনার যে জায়গাগুলো হয়েছে, সেই বিধ্বস্ত মানে দুর্গত যে জায়গাগুলো, সেখানে আমরা আমাদের গ্রুপের তরফ থেকে, আমাদের দলের তরফ থেকে সমস্ত সদস্যদের সাহায্য নিয়েই আমরা একটা বড় ত্রাণ কার্য করছি। এখনো সেই প্রসেসের মধ্যেই আছি। কালকেই আমরা একটা বড় ত্রাণ কাজ করে ফিরেছি সাগর থেকে, সাগরদ্বীপ, ঘোড়ামারা এইসব অঞ্চল থেকে আমরা কালকেই রাত্রিরে এসছি। তার আগে আমরা সুন্দরবনের গোসাবাতে গিয়েছি, গোসাবার কুমিরমারি, গোসাবার পখিরালা আসলে উচ্চারণ, যাই হোক পখিরালা থেকে ত্রাণ কার্য করে এসেছি। তার আগে আমরা নয়াচরে আমাদের স্কুল আছে, সেখানে নয়াচরে গেছিলাম। তার আগে সাতজেলিয়া, কুমিরমারিতে আবার যাওয়া হয়েছিল। তো এরকমভাবে আমাদের পর আমরা ত্রাণ কার্য করে চলেছি এবং যতটা তাড়াতাড়ি সম্ভব যাতে যাওয়া যায়, আপনাদের প্রদত্ত আর্থিক সাহায্যের দিয়ে যে জিনিসগুলো কিনেছি সেগুলো জরুরি, অত্যন্ত জরুরি সামগ্রীগুলো যেগুলো ওদের প্রয়োজন আছে সেগুলো যাতে পৌঁছে দেওয়া যায়, তার জন্য আমরা খুব ঘনই ওইসব জায়গায় যাচ্ছি এবং প্রত্যেকবারই যখন যাচ্ছি একটা অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে ফিরছি। তো কিছু অভিজ্ঞতা, কিছু অনুভূতি আছে যেগুলো আপনাদের সঙ্গে আমরা ভাগ করে নিতে চাই এবং সেগুলির পরে যেটা কিছু পরিকল্পনা আমরা নিতে চলেছি, কিছু সাস্টেনেবল, কিছু লং লাস্টিং কিছু পরিকল্পনা আমরা নিতে চলেছি, যেটা আগেরবার আমফানের পরে আমরা তৈরি করেছিলাম একটি সেলাই ঘর, বিভিন্ন জায়গায় সেলাই ঘর বা গ্রিন ইনিশিয়েটিভ বা একটি স্কুল তৈরি করেছিলাম। সেরকম এবারেও হয়তো কিছু চিন্তা ভাবনা রয়েছে, সেগুলোই আপনাদের সঙ্গে খুব প্রিম্যাচিওর স্টেজে আছে যদিও, কিন্তু তাহলেও আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিতে চাই। জয়ন্তদা, নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। আমরা কোনো নিয়ম করে বা সময় অনুযায়ী বা আগে পরিকল্পনা করে লাইভে এই কটা দিন আসতে পারছি না, সেটার কারণ নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। সেই জন্য সকলকে খবর দিতে পারলাম না।
হয়তো আপনার পরবর্তীকালে এটা দেখে নিতে পারবেন। আমরা যে কারণে আজকে এসেছি সেটা একটা আপডেট দেওয়ার জন্য, এবং সেই সঙ্গে যেটা স্বর্ণালী বলল যে আমাদের কিছু অভিজ্ঞতা এবং পরবর্তী কী কর্মসূচি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করবার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। এখন বিষয় হচ্ছে যে আমরা এইবার ত্রাণ কার্য শুরু করেছিলাম মূলত যেদিন ইয়াস ঘূর্ণিঝড়টা আমাদের পশ্চিমবঙ্গ উড়িষ্যাকে প্রভাবিত করেছিল, যেদিন ল্যান্ডফল হয়েছিল সেই দিন থেকেই। তারপর থেকে আজ পর্যন্ত, আজ হচ্ছে 10ই জুন, অনেকগুলো দিন কেটে গেছে। এখন এই অনেকগুলো দিনের মধ্যে আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গের সাগরদ্বীপ, নামখানা, কুমিরমারি, পাখিরালয় বা পাখিরালা, নয়াচর এবং রায়দিঘি, এই সমস্ত জায়গাগুলোতে আমরা ত্রাণ সামগ্রী পাঠিয়েছি এবং আমরা নিজেরা উপস্থিত থেকেছি। এখন এই উপস্থিত থাকার মধ্যে দিয়ে অনেক রকম অভিজ্ঞতা হয়, সেই অভিজ্ঞতাগুলোই আজকে একটু বলবো। তার আগে বলি, সেটা হচ্ছে যে আমরা ত্রাণ সামগ্রীর মধ্যে যে সমস্ত জিনিসগুলো দিয়েছি বা যা আমাদের দেওয়ার উদ্দেশ্য ছিল, তার মধ্যে একটা বড় অংশ ছিল খাবার দাবার, অর্থাৎ দুপুরের একটা মিল এবং রাত্রের একটা মিল। সেই অনুযায়ী চাল, ডাল, সর্ষের তেল, সয়াবিন, এই সমস্ত জিনিসগুলো। তারপরে কয়েকটা দিন বাদে আমাদের মনে হয়েছে যে বাচ্চাদের কথা ভাবতে হবে, সেই জন্য আমরা একটা মিল্ক ড্রাইভ একটা নিয়েছিলাম, মিল্ক ইনিশিয়েটিভ একটা নিয়েছিলাম। সেটাতে অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছি। ইতিমধ্যে আমরা কালকে জানিয়েছি যে নামখানা এবং সাগর দুটো জায়গা মিলে আমরা 182 লিটার দুধ, আমরা কালকে 182 কিলোগ্রাম দুধ কালকে আমরা কিন্তু ত্রাণ হিসাবে আমরা শিশুদের কাছে পৌঁছে দিতে পেরেছি। এছাড়া প্রচুর মানুষ আছে যাদের বাসনপত্র ভেসে গেছে, তাদের সকলকে তো দেওয়া সম্ভব নয়। এই কাজটা আমরা ভারত সেবাশ্রমের মাধ্যমে করেছি। ভারত সেবাশ্রম সংঘকে কড়াই, থালা, হাতা প্রভৃতি সরঞ্জাম দেওয়া হয়েছে। কিছু জামা কাপড় দেওয়া হয়েছে। জামা কাপড় নেওয়ার ক্ষেত্রে আমরা যথেষ্ট সতর্কতা অবলম্বন করেছি। সব জায়গায় আমাদের যে জামা কাপড় নিতে দিয়েছে সেটা একেবারেই নয়। যে সমস্ত জায়গায় জামা কাপড় নিতে দিয়েছে তার মধ্যে সাগর একটা বড় জায়গা, সেই জায়গাতে আমরা প্রচুর জামা কাপড় দিয়েছি। আর কিছু জায়গায় নতুন শাড়ি আমাদের দিতে হয়েছে, সেটা ছিল একেবারে নয়াচরে। আর আরেকটা যে বড় জিনিস সেটা আমরা এবার যেটা দিয়েছি সেটা হচ্ছে মশারি। এবং মশারি দেওয়ার ক্ষেত্রে আপনারা জানেন যে চারদিক জলে ভরে যাওয়ার কারণে যে মশা মাছির উপদ্রব হয়েছে, বিভিন্ন জায়গায় জলের পচন, জৈব পদার্থের পচনের মধ্যে দিয়ে যে অস্বাস্থ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেটা থেকে বাঁচার জন্য আমরা কিছু মানুষকে মশারি দেওয়ার পরিকল্পনা করেছি। এবং ইতিমধ্যে এটা গতকাল থেকে শুরু হয়েছে। আমরা 500 তো না 650 মশারি ইতিমধ্যেই আমরা সংগ্রহ করে নিয়েছি, কিনেছি। কিছু সদস্যরা দিয়েছেন, সবকটাই নতুন মশারি। এগুলো আমরা সার্কুলেশন শুরু করে দিয়েছি এবং গতকাল 150 মশারি, 150 তো আমরা ইতিমধ্যেই আমরা বন্টন করেছি। আচ্ছা, এইবার বিষয়টা হচ্ছে যে আমাদের কিছু অভিজ্ঞতা, প্রাকৃতিক পরিবেশের কিছু অভিজ্ঞতা আমাদের হয়েছে, আমাদের অর্থনৈতিক পরিবেশের কিছু অভিজ্ঞতা হয়েছে এবং আমাদের সামাজিক পরিবেশের কিছু অভিজ্ঞতা হয়েছে। আমরা একে একে করে তুমি বলো নাকি? আচ্ছা, আমরা প্রথম কথা হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগ তখন এই প্রাকৃতিক পরিবেশের উপর তার প্রভাবটা পড়বে, এটা খুব সাধারণ এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। চারদিক মাঠ ঘাট জলে ভরে গেছে এবং এই জলটা একেবারেই লবণাক্ত। ফলে প্রথম দিকে যেটা ভাবা হয়েছিল যে প্রচুর নদ নদী থেকে জল উঠে বাঁধ ভেঙে বিস্তীর্ণ অঞ্চলকে প্লাবিত করবে, সেটাই হয়েছে।
তবে বাঁধ ভাঙার পরিমাণটা অনেক কম। সারা সুন্দরবন বা দক্ষিণবঙ্গে 35টা বাঁধ ভেঙেছে কিনা সন্দেহ। যেটা হয়েছে সেটাকে জিওগ্রাফিক বা ভৌগোলিক পরিভাষায় ওভারটপিং বলা হয়, অর্থাৎ জল টপকে গেছে। যখন দ্বীপগুলোর উচ্চতা নদীর যে গভীরতা, স্বাভাবিক গভীরতা, নদীর যে বেড তার থেকে নিচে হয়, তখন ওভারটপিং হলে, অর্থাৎ জল উপচে পড়ে গেলে, জল টপকে গেলে নদী থেকে, সেই জল আর বার করার কোনো পরিস্থিতি থাকে না, এবং এটাই হয়েছে। এখন নদীর জল অনেক ওপর দিয়ে বইছে, স্বাভাবিক কারণে জোয়ারের একটা প্রভাব তো রয়েছেই। আর যে সমস্ত বিস্তীর্ণ অঞ্চলে কৃষি জমিগুলোতে জল ঢুকে বসে আছে, সেই জল নিষ্কাশন করা বা সেই জল বার করার মতো পরিবেশ কিন্তু একেবারেই নেই। তার কারণ সেই জলের যে তল, যে জলতল, সেটা নদীর জলতল থেকে নিচে। সুতরাং নিচের জলটা কখনোই উপরের দিকে ওঠানো যাবে না। এই জল এই জমিতেই শুকোবে, এই জল মাটির গভীরে প্রবেশ করবে, এই জল মাটিকে আরও লবণাক্ত করবে, এই জল চাষের আরও অযোগ্য হয়ে যাবে, এবং আগামী 2 বছর কেন, আরও তার থেকেও বেশি জায়গায় স্বাভাবিক ফসলের ফলন হবে না। আরও যেটা ক্ষতি হয়েছে, সেটা হচ্ছে যে এই সময়টাতে, অর্থাৎ বর্ষার আগের অবস্থাতে, যেটা প্রাক মৌসুমী অবস্থা বলা যায়, এই সময়টাতে ওরা সিড বেডটা তৈরি করে। অর্থাৎ চারাটাকে তো রোপণ করতে হয়, সেই রোপণ করার চারাটা যেই জায়গাটাতে হয়, সেই সিড বেডটা কিন্তু ওরা একেবারেই তৈরি করতে পারেনি। চাষের জমি আলাদা আর সিড বেড আলাদা হয়। সুতরাং এই সিড বেডটা যদি একবার তৈরি না হয়, অর্থাৎ ধানের চারাটা যদি রোপণ পদ্ধতিতে লাগানোর আগে সেটা যদি তৈরি না হয়, তাহলে ধান গাছটা হবে কোত্থেকে? এবার কিন্তু এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে সেই সিড বেডগুলোতে কিন্তু কোনো রকম ধানের বীজ থেকে ধান উৎপাদন করা সম্ভব হয়নি। স্বাভাবিকভাবে ধানের চারা যদি না থাকে, তাহলে ধান উৎপাদন হবে না। এটা একটা বিরাট বিরাট বড় ক্ষতি। এই ক্ষতিটা হলো। তারপরে আরেকটা বড় যেটা ক্ষতি হয়েছে, সেটা হচ্ছে প্রাকৃতিক কারণেই যেটা ক্ষতি হয়েছে, সেটা হচ্ছে মাছ চাষের ক্ষতি। প্রচুর মাছ মরে গিয়েছে। যে সমস্ত পুকুরগুলো ছিল, সেই পুকুরগুলো লবণাক্ত জলে ভরা। যে সমস্ত নদী, যে সমস্ত টিউবওয়েল বা গুলো ছিল, যে সমস্ত কুয়োগুলো ছিল, সেগুলোর ভেতরে নোনা জল ঢুকে গিয়েছে। ফলে স্বাভাবিকভাবে যে এই জলটা, এই লবণাক্ত জলটা একেবারেই খাওয়ার পক্ষে উপযুক্ত নয়। বিভিন্ন জায়গায় বা প্রশাসন থেকে জলের কিছু ব্যবস্থা বা প্লাস্টিকের পাউচে জল দিচ্ছে ঠিকই, কিন্তু সেই জলটা তারা খাওয়ার জন্যই ব্যবহার করছে। কিন্তু তার আশেপাশে যে সমস্ত গৃহপালিত পশুরা যারা রয়েছে, গরু ছাগল এগুলো যারা রয়েছে, তাদেরকে সেই জল দেওয়ার মতো অবস্থা গ্রামবাসীদের একেবারেই নেই। ফলে এক একটা গরু 1000 টাকায় বিক্রি করে, এক একটা গরু তারা 1000 টাকায় বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন। লাইভে আছে, একটু ইন্টারাপশন হলো। আচ্ছা, যাই হোক, তো সামনেই বর্ষা, অনেকে দিচ্ছেন যে চান্স কমে, বাষ্পীভূত হওয়ার চান্স কমে গেল। একদমই তাই। অর্থাৎ বায়ুর আর্দ্রতা যদি বেড়ে যায়, বাষ্পীভবনের পরিমাণও হ্রাস পাবে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। সুতরাং স্বাভাবিক নিয়মে জল বাষ্পীভূত হবে না, ওই জল ওখানেই শুকোবে, ওইটা বা তার তলায় চলে যাবে। ভৌম জলস্তরকে লবণাক্ত করার একটা সম্ভাবনাও কিন্তু তৈরি হবে। তো এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে যেগুলো খুব যৎসামান্য আমি বললাম, সেটা যে সামাজিক পরিবেশের উপর তার কিন্তু একটা বড় প্রভাব পড়েছে। অর্থাৎ মানুষের মানসিক যে অবস্থা, সেই অবস্থাটা কিন্তু একেবারেই খুব নিম্নমুখী। এই কারণে, তার কারণ হচ্ছে যে মানুষ একদিকে যেমন খুব অ্যাজিটেটেড, আরেক দিক দিয়ে দুঃখ পাওয়ার কারণে তারা মানসিক দিক থেকে এতটাই ভেঙে পড়েছেন যে তারা একেবারেই দিশাহারা। এই সামাজিক পরিস্থিতিটা এই গ্রাম বাংলার মানুষকে এমন একটা পর্যায়ে নিয়ে চলে গেছে এবারে জলস্ফীতি, যেটা কিন্তু আমরা এর আগে আমফান বা তার আগে বুলবুল যেটা হয়েছিল, এতটা খারাপ অবস্থা কিন্তু আমরা দেখিনি। বারবার উদাহরণ হিসেবে আমফান বুলবুলের কথা আসছে, তার কারণ ওই একই জায়গাতে এর দুটো প্রাকৃতিক দুর্যোগ, আমফান আর বুলবুল, যতটা ক্ষতি করতে পেরেছে তার থেকে অনেক বেশি ক্ষতি কিন্তু এবার করে দিয়ে গেছে।
ফলে সামাজিক দিক থেকে এই সমস্ত মানুষরা এতটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছেন যে ভালো জায়গা যেগুলো রয়েছে সেখান থেকেও মানুষ কিন্তু খুব সরাসরি তাদের পাশে এসে দাঁড়াতে পারছেন না। আর তার উপর একটা কোভিড পরিস্থিতি কিন্তু রয়েছে, ফলে কোভিড তার উপর প্রাকৃতিক পরিবেশের প্রভাব মিলে এখানকার যে সমস্ত অ্যাফেক্টেড এরিয়াগুলো রয়েছে, এই অ্যাফেক্টেড এরিয়ার যে মানুষগুলো রয়েছে সেগুলোই কিন্তু সামাজিক দিক থেকে অত্যন্ত দুর্বল করে দিয়েছে। এটা কিন্তু একটা চিন্তার বিষয়। আর লাস্ট হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশটা সম্পর্কে বলতে গেলে, একে তো লকডাউন করোনার কারণে অনেক মানুষের কাছেই অর্থ নেই, এবং যে চাষের মরশুমটা আসছিল সেটাও শেষ হয়ে গিয়েছে। ফলে মানুষ করবে কি? আমরা দুদিন ধরে ত্রাণ দিলাম কি 1 মাস ধরে ত্রাণ দিলাম, এটা তো কোনো সলিউশন নয়। এদের আর্থিক অবস্থার উন্নতির জন্য কি করা দরকার সেটা কিন্তু সরকারকে ভাবতে হবে। তার কারণ এরা এখন অনুদান ছাড়া আর কোনো রকমভাবে আর্থিক দিক থেকে কিন্তু ওপরে উঠতে পারবে না, অর্থাৎ সরাসরি এদের হাতে টাকা দিতে হবে। এছাড়া আর কোনো রকমভাবে এদেরকে কিন্তু আর্থিক দিক থেকে সবল করা যাবে না। কেন সরাসরি ওদের হাতে টাকাটা দিতে হবে? তার কারণ চাল, ডাল, তেল, নুন, মশলা, মিল্ক পাউডার প্রভৃতি সবই দিয়েছি আমরা, বা যে কোনো প্রতিষ্ঠান দিচ্ছে, কিন্তু তারপরেও এদের নিজস্ব কিন্তু কিছু চাহিদা থাকে। সেই চাহিদা অনেকটাই কিন্তু অর্থনৈতিক, অর্থাৎ ও যদি একটা ছোট ব্যবসাও করতে চায় তাহলেও কিন্তু ওর একটা পুঁজির দরকার আছে, ওর একটা হাতে টাকার প্রয়োজন রয়েছে। সুতরাং এই অর্থনৈতিক অবস্থার যদি ওকে উন্নত করতে হয় তাহলে প্রথম দিকে ওর হাতে কিছু টাকা গুঁজে দিতে হবে। এই টাকা গুঁজে দেওয়ার কাজটা কোনো এনজিও বা সোসাইটি পক্ষে সম্ভব নয়। আমরা আমাদের পুরনো কলকাতার গল্প সোসাইটির পক্ষ থেকে আমরা আবেদন করছি, জানি না কোনো সরকারি আধিকারিক আমাদের এই গ্রুপে আছেন কিনা, একটু ভেবে দেখবেন যে গ্রামের মানুষদের বাড়িঘর ভেঙে দেওয়ার জন্য টাকা, গ্রামের মানুষদের পশু যদি মারা যায় তার জন্য টাকা, গ্রামের মানুষদের পুকুর লবণাক্ত হয়ে যাওয়ার কারণে টাকা দেওয়া, বা তাদের কৃষিজমি লবণাক্ত হয়ে যাওয়ার কারণে টাকা দেওয়ার পাশাপাশি তাদের হাতে একটা ক্যাশ টাকা পাওয়া অত্যন্ত প্রয়োজন। যে ক্যাশ টাকাটা ওদের হাতে থাকলে ওরা তাদের দক্ষতা অনুযায়ী সেই টাকাটার সদ্ব্যবহার করে তারা অর্থনৈতিক দিক থেকে উন্নত হওয়ার বা কিছুটা ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে। আপনাদের অনেকের মনে হতে পারে যে এই টাকাটার হয়তো অপব্যবহার হতে পারে, অবশ্যই হতে পারে, সেটা হবেও, কিন্তু যে সমস্ত মানুষরা নিজেদেরকে উন্নত করতে চান তারা কিন্তু এই টাকাটার সাহায্য নিয়ে অনেকটা সুবিধা নিতে পারবেন, এটাই বক্তব্য। আর এরপরে জরুরি পরিকল্পনার বিষয়টা স্বর্ণালী তুমি একটু বড়, যে আমরা কি করতে চাইছি আগামী দিনে। হ্যাঁ জয়ন্তদা, অনেকটাই তুমি বললে, সেটা হচ্ছে যে একটা অ্যানালিসিস মতো করা হলো, কারণ খুব কাছ থেকে আমরা দেখছি, এবং সত্যিকারের এবারে আগেরবার যেরকম আমফানের সময় হয়তো অনেক বেশি স্বেচ্ছাসেবী সংস্থাকে দেখতে পেয়েছিলাম, এইবারে তুলনামূলকভাবে হয়তো একটু কম সংখ্যক স্বেচ্ছাসেবী সংস্থাকে দেখলাম। বিশেষ করে কলকাতার সংস্থাকে কিন্তু একটু কমই দেখলাম। যা দেখলাম কিছু ডিস্ট্রিক্ট থেকে বেশ কয়েকটি সংস্থাকে দেখলাম। গদখালিতে প্রচুর মানুষ আসছেন এবং এই নিয়ে প্রচুর লেখালেখিও হচ্ছে, কাগজে মিডিয়াতে লেখা হচ্ছে যে এখন ত্রাণ করতে যাওয়া একটা ফ্যাশন বা ত্রাণ ট্যুরিজম, এইসব কথা দিয়ে কথা হচ্ছে। কিন্তু আমরা নিজে চোখে যেটা দেখে এসেছি সেটা আপনাদের আজকে জানাই। সেটা হচ্ছে যারা এটা লিখছেন, যে জার্নালিস্টরা যে এই কথাগুলো লিখছেন, তাদেরকে আমি বলবো, তারা কি আপনারা গেছেন ওই জায়গায়, এক্স্যাক্টলি দেখছেন ভেতরে গিয়ে যে কি অবস্থায় মানুষগুলো রয়েছে? তাদের কাছে কিন্তু এক প্যাকেট মুড়িও ইম্পর্টেন্ট। আমি বলছি না যে মুড়ি দিয়ে শুধু সাহায্য করা, অনেক লোক যাচ্ছে, অনেক ছেলে মেয়ে যাচ্ছে, সেটা হতে পারে, মানে 100 জনের মধ্যে এটা ধরে নিতে হবে 20% হয়তো এরকম হয়তো করছে, হয়তো তাদের উৎসাহ বেশি, হয়তো সেই কাজ করার ইচ্ছেটা হয়তো সেরকম নেই, কিন্তু সেটার সংখ্যা কিন্তু অত্যন্ত কম। আপনারা যখন কাগজে এটা দিচ্ছেন
তখন এটা মনে রাখবেন যে বহু স্বেচ্ছাসেবী সংস্থা কিন্তু অনেক পরিশ্রম করে, অনেক মানুষের অনেক পরিশ্রম করা টাকা থেকে কিন্তু আর একটা মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছে। কারণ এবছরে যে ধরনের ক্ষতি আমরা দেখছি, কারণ এটা কিন্তু একদিনের ক্ষতি না, প্রথম কথা হচ্ছে 2 বছর ধরে এটা কিন্তু একটা অর্থনৈতিকভাবে সমস্ত মানুষই খারাপভাবে আছে, সে শহর বলুন গ্রাম বলুন সব জায়গায়। তার ভেতরেও ব্যাক টু ব্যাক দুটো দুর্যোগ যখন মানুষের ওপর আসে, দুটো সাইক্লোন বা দুটো এরকম একটা ভয়াবহ দুর্যোগ যখন আসে ব্যাক টু ব্যাক, হিস্টোরিক্যালিও হয়তো সেরকম ভাবে নেই, সেম জায়গার ওপরে, সেই জায়গার মানুষগুলোর কথা কিন্তু চিন্তা করবেন আপনারা যখন খবরে রিপোর্ট করছেন। ওখানে প্রতিটি মানুষের আমরা দেখেছি গ্রামকে গ্রাম, প্রতিটা মানে গোসাবা ব্লক, ধরুন একটা গোসাবা ব্লকের কত মানুষ আছে, আমাদের এখানে আমাদের গ্রুপে অ্যাটলিস্ট অনেক মানুষ আছেন যারা সেন্সাস রিপোর্টটাও দেখেন, তারা আপনারা একটু চেক করবেন যে কত মানুষ গোসাবা ব্লকে আছে। এবং এই গোসাবা ব্লকের কুমিরমারি থেকে আরম্ভ করে সাতজেলিয়া, তারপর পক্ষীরালয়, এই জায়গাগুলোয় কত মানুষ আছে, লক্ষাধিক মানুষ থাকেন এইসব জায়গায়। এই পুরো গোসাবা ব্লক যদি আমি ধরি, এখানে বহু মানুষ থাকেন। এবং এই যদি ওয়ার্স্ট অ্যাফেক্টেড আমি বলি, ওয়ার্স্ট অ্যাফেক্টেড হচ্ছে গোসাবা ব্লকের কুমিরমারি, পক্ষীরালয়, আবার আপনি ধরে নিন নামখানার মৌসুনি আছে, নামখানায় নাদাভাঙা আছে, আপনি যদি সাগর ধরেন, সাগর ঘোড়ামারা আছে, পুরোটাই সাগর ব্লকে 2 লক্ষ লোক, ঘোড়ামারাতেও প্রায়, ঘোড়ামারার ভেতরে 7-7.5 লোক, পূর্ব মেদিনীপুরে তো আছেই। তাহলে বুঝে দেখুন এই লক্ষ লক্ষ মানুষ কিন্তু আজকে এমন অবস্থা তাদের, সেটা হচ্ছে একটা মাথা গোজার জায়গা নেই, পরনে পড়ার প্রপার বস্ত্র নেই, তাদের খাবার নেই, খাবার বলতে হচ্ছে চাল ডাল সোয়াবিন, এছাড়া সেটাও কিন্তু পাচ্ছে হয়তো একবেলা, এটা দিয়ে কিন্তু তারা সংসার চালাচ্ছে। অতএব যদি কিছু মানুষ গিয়ে একটু সেবা করতে যায়, কিছু তাদের পাশে দাঁড়ায়, তাদের ভেতর হয়তো 2-4টে খারাপ থাকবেই, সেটাকে নিয়ে এত বড় খবর করার আমার মনে হয় না কোনো যৌক্তিকতা আছে বলে। কারণ আপনাদের এই খবরে বহু মানুষ কিন্তু যারা যেতে পাচ্ছেন না, অন্য কারোর ওপর হয়তো বিশ্বাস করছেন, সে জায়গায় একটা আঘাত পড়বে, এটা ভেবে দেখবেন আপনারা যখন খবরটা করছেন। তাহলে এটা মাথায় রাখার দরকার। এবং আমরা আমাদের পুরনো কলকাতার গল্প থেকে আমরা সবসময় চেষ্টা করি যে আমরা স্পটে যাবার, এই কারণে 2টো কারণ আছে। একটা হচ্ছে আমাদের নিজেদের সাবজেক্ট জিওগ্রাফি, আমাদের ভূগোল সাবজেক্ট, আমরা বহুদিন ধরে গ্রামে কাজ করছি, তার জন্য আমাদের অভিজ্ঞতা আছে, আমাদের সেই জায়গা সম্পর্কে একটা ধারণা আছে, সেখানকার মানুষদের সঙ্গে আমাদের একটা যোগাযোগ আছে, যেটা আমরা করতে পারছি। কিন্তু বহু সংস্থা কিন্তু এরকম যোগাযোগ তাদের নেই, কিন্তু তাদের ইচ্ছা আছে কাজ করার। আমাদের কাছেই আজকে প্রায়, আজ সকাল থেকেই আমি আপনাকে বলছি, একটা দিনের এক্সাম্পল, প্রায় 3 থেকে 4টে আমাকে সোশ্যাল মানে ছোট ছোট সংস্থা, তারা কিন্তু আমাকে ফোন করেছে জানার জন্য, দিদি আপনারা যাচ্ছেন, আমরা যেতে চাই, ইত্যাদি ইত্যাদি। ভাবুন এই করোনার সময় তারা যেতে পারছে না, হয়তোবা কারোর হাতে কিছু দিতে চাইছে যে তোমরা গিয়ে ভাই দিয়ে এসো যারা যাচ্ছ। আপনাদের এই খবরগুলো তাদেরকে মানসিকভাবে কতটা বিপর্যস্ত করছে, এইটা চিন্তা করতে পারে না কেন আমি তো বুঝতে পারি না। একটা খবরের কাগজের মতো আনন্দবাজার হোক, যাই হোক, একটা বড় বড় মিডিয়াগুলোতে কেন এইসব চিন্তা আসে না? তা এরপরে যে বক্তব্য আমার, সেটা হচ্ছে আমরা ওখানে গিয়ে যেগুলো দেখতে পাচ্ছি, সেখানে আছে প্রচুর লোকাল সমাজ, লোকাল ক্লাব আছে, যেগুলো লোকাল যারা সাগরেই তো এরকম, মানে খুব ব্রাইট এক্সাম্পল হচ্ছে রুদ্রনগর বিশালাক্ষীপুর পল্লী উন্নয়ন সমিতি। প্রতিদিন কি অমানসিক তারা খাটছেন, প্রতিদিন প্রত্যেকটা লোকের জন্য এত এত খাবার তৈরি করে কোথায় নিয়ে গিয়ে খাবারটা খাওয়ানো হচ্ছে। এদের পাশে যদি কলকাতার লোকেরা পাশে না দাঁড়ায়, আর্থিকভাবে তারা কিভাবে কতদিন চালাতে পারবে? তাদের যেটা দরকার, তাদের দরকার হচ্ছে চাল ডাল সোয়াবিন, যদি আপনারা সবজিপাতি দেন তাহলে সেটাই। আগের বারে যেমন প্যাকেট করে দেওয়া সম্ভব হয়েছিল, এবারে প্যাকেটের আর কোনো জায়গা নেই, মানুষদের উনুন নেই, ঘর নেই, রান্না করার পরিস্থিতিতে নেই, রাস্তায় বসে খাচ্ছে। আমরা নিজেরাও খেয়েছি, আমরা ছবি দিয়েছি এই কারণে বোঝাবার জন্য যে মানুষ কিভাবে খাচ্ছে দিনের পর দিন। বৃষ্টি হলে কিন্তু সেদিন ওরা খেতে পাবে না, এটা মাথায় রাখবেন।
তাহলে এরকম একটা কন্ডিশনে, এরকম সিচুয়েশনে এই যে ক্লাবগুলো, গ্রামের ক্লাব যেগুলো, ধরুন সুন্দরবনের কয়েকটি ছেলে, সুমন বলে একটি ছেলের সঙ্গে আমরা কাজ করছি, কয়েকটি ছেলে, কি সাহস তাদের, তাদের নিজেদের খাবার আছে কিনা সন্দেহ, তারা আবার অন্য গ্রামে গিয়ে আরো 10টা লোকের খাবারের আয়োজন করছে, বা আমাদের মতো সংস্থার সঙ্গে যোগাযোগ করছে, কলকাতার লোকেদের সঙ্গে যোগাযোগ করতে চাইছে, যদি কিছু সাহায্য হয়, যদি কিছু সাহায্য হয়। একটা 100 কিলোগ্রাম চাল, 100 কেজি চালের দাম কত? 25 কিলোর দাম 700 টাকা, আমি যতদূর আমার কাছে খবর, মানে আমরা যেভাবে কিনি আর কি, ঠিক বলছি? হ্যাঁ, 750 টাকা। তাহলে আপনি যদি 100 কেজিও চাল দেন, তাহলে কিন্তু আপনি 300 লোকের খাবার দিচ্ছেন একদিনে, বুঝতে পারছেন? এবারে আপনার সাহায্যটা, আপনি যদি চাল না দিয়ে ওনাদের ওই যে গ্রুপটা আছে, যে অর্গানাইজেশন আছে, সেই তাকে যদি সাহায্য করেন, বা একটা বড় বস্তা মুড়ি দিলেন, কারণ রাত্রিবেলা কিন্তু খাবার পাচ্ছে না। আমি আপনাদের একদম ফিল্ডের খবর বলছি, রাত্রিরে মোস্ট অফ দ্য এরিয়াস কিন্তু দে আর নট গেটিং ফুড বিকজ দে ডোন্ট হ্যাভ ইলেকট্রিসিটি। দে ডোন্ট হ্যাভ ইলেকট্রিসিটি, আলো নেই, অন্ধকার, ওখানে ওরকম ভাবে খাবার বানিয়ে ক্লাবগুলো গিয়ে, স্বেচ্ছাসেবী সংস্থাগুলো যাবার জায়গা পাচ্ছে না। তাহলে সেই সব অঞ্চলে রাত্রির বেলা চিড়ে মুড়ি খাবে না তো কি খাবে? তো তারা চিড়ে মুড়ি খাচ্ছে। তাহলে এই চিড়েটা, মুড়িটা যা দিচ্ছেন আপনারা, কাপড় জামা সব তাদের দরকার, সব তাদের প্রয়োজন। তাতে যদি 10টা লোক গিয়ে দিতে আসে, সেখানে আমার মনে হয় না সেগুলোকে নিয়ে কোনোভাবে ক্রিটিসাইজ করার কোনো জায়গা আছে। সব কাজের ভেতরে কিছু লোক থাকবে, সেটা একটা পার্সেন্টেজ, সেটা একটা ছোট অল্প সংখ্যক। সেটার জন্য আমি একটা বড় খবর করে ফেললাম, সেটা কিন্তু আমার মনে হয় সেই রেসপন্সিবিলিটিটা জার্নালিস্টদের নেওয়া উচিত। সিমিলারলি আরেকটা রেসপন্সিবিলিটি নেওয়া উচিত, সেটা হচ্ছে যদি আপনারা এরকমই খবর করেন, তাহলে ঠিকঠাক খবর করে জানান যে ওষুধটা কেন দেওয়া হচ্ছে না, স্যানিটারি ন্যাপকিন কেন পৌঁছাচ্ছে না। আজকে মিড ডে মিলে যখন স্কুলে চাল ডাল দিতে পারছে সরকার, কেন সরকার থেকে স্যানিটারি ন্যাপকিন বা দুধ দেওয়া হচ্ছে না? এই প্রশ্নগুলো তুলুন। স্যানিটারি ন্যাপকিন একটা অত্যন্ত অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। আপনারা আমাকে প্রশ্ন করবেন যে ন্যাপকিন তো সুন্দরবনে ইউজ করা উচিত না, পরিবেশ দূষণ হয়। প্লাস্টিকের বোতল তো ইউজ করা উচিত না, পরিবেশ দূষণ হয়, মানছি। কিন্তু আমরা কলকাতায় কি করি? আমরা পরিবেশ দূষণ করি না? আমরা তো পরিবেশ দূষণ করছি। আজকে এক গলা জলে যে দাঁড়িয়ে আছে যে মেয়েটি, সে কোথার থেকে কি ইউজ করবে আমাকে বলতে পারেন? তাহলে তার হাতে আমরা কেন ন্যাপকিনটা তুলে দিতে পারবো না? বা একটা বাচ্চা যেখানে গরু ছাগল মরে গেছে, যেখানে লোকেরা কাঁদছে যে গরু ছাগলটাকে বেঁচে দিতে হবে, কারণ তাদের খাবার ঘাস নেই, তাদের খাবার জল নেই প্রপার, তো সেইখানে বাচ্চাগুলো কি খাবে? বাচ্চাগুলোকে তো দুধ দিতে হবে অল্প করে, অল্প করে দিন, কিছু একটা খাবার দিন তাদের জন্য। তো যাই হোক, আমি হয়তো একটু এক্সাইটেড হয়ে পড়েছি, কারণ এই অদ্ভুত অদ্ভুত খবর দেখলে মানে অবাক লাগে। তো যাই হোক, এই পরিকল্পনাগুলো, এইগুলো সঠিকভাবে আপনারা লিখুন যে এই কাজগুলো, কারণ সরকার যে সরকারি থাকুক, তাদের সহায়তা করা কিন্তু প্রতিটি সিটিজেনের কাজ। আমরা শুধু আঙুল তুলে আরেকজনের দিকে দেখিয়ে দিলাম, সেটা কিন্তু কাজ না। লেট আস ডু আওয়ার ওয়ার্ক ফার্স্ট, লেট আস ডু আওয়ার রেসপন্সিবিলিটি। আমরা কি করছি সেটা দেখুন, দেখে আপনারা ক্রিটিসাইজ করবেন। হ্যাঁ, যেটা বক্তব্য সেটা হচ্ছে যে মিডিয়ার যে ভূমিকা এক্ষেত্রে, সেটা কিন্তু বেশ হতাশাজনক। এইবারের যেরকম, যেমন দুটো জিনিসই বলা হলো, যেটা এক হচ্ছে একটা টার্ম ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে ত্রাণ পর্যটন। ত্রাণ পর্যটন হচ্ছে এমন একটা শব্দ যেখানে মানুষ আর কি বেড়াতে যাওয়ার ছলে কিছু ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছে, মুড়ি, বিস্কিট, জল, যেগুলোর দাম কম, ভলিউম বেশি। মানে ইট অ্যাপিয়ার্স দ্যাট যে আপনি অনেকটা পরিমাণ ত্রাণ নিয়ে যাচ্ছেন। যারা নিয়ে যাচ্ছেন তাদেরকে আমরা খুব কাছ থেকে দেখেছি। হয়তো তাদের অনেকের সেই জায়গাটা একটু ঘুরে দেখার বাসনা রয়েছে, কিন্তু এটাও ভাবতে হবে যে সে কিন্তু খালি হাতে যাচ্ছে না। আমরা পুরনো কলকাতার গল্প, একটা বড় ট্রলার ভর্তি করে আমরা নিয়ে যাচ্ছি, এটা আমাদের কাছে কোনো অহংকার নয়। কিন্তু যখন একটা
গ্রুপ 5-6 জনের একটা গ্রুপ, তারা 100 লোকের জন্য মুড়ি, কিছুটা চিড়ে, কিছুটা জল, বিস্কুট, একটা বড় ভলিউম হয় এরকমভাবে নিয়ে যাচ্ছে। তখন তাদের বিরুদ্ধে যখন মিডিয়া বা সংবাদপত্র সংস্থাগুলো তখন কথা বলে, বা অন্যান্য কিছু ইন্টেলেকচুয়ালস বলবো শব্দটা, তারা যখন কথা বলে তখন কিন্তু খুব গায়ে লাগে এই কারণে যে তারা তো অ্যাটলিস্ট 50টা বা 100টা মানুষের কাছে মুড়িটা চিড়েটা পৌঁছে দিচ্ছে। তার হয়তো অন্য উদ্দেশ্য থাকতে পারে, সে গ্রামটাকে দেখবে বা কি অবস্থা, একটু এনজয় করবে, এনজয় শব্দটাও উল্লেখ করলাম। কিন্তু তার পেছনে তার 100টা লোককে তার যদি এক একটা প্যাকেট 20 বা 25 টাকাতেও হয়, তার দ্বারা কি একটা মানুষও উপকৃত হচ্ছে না? সুতরাং কেন এই ত্রাণ পর্যটন শব্দ করে তাদেরকে ব্যঙ্গ করা, এটা একদম উচিত না। এটা কিন্তু আমরা তীব্র বিরোধিতা করছি। আজকে পুরনো কলকাতার গল্পের সদস্য 1,80,000, তার আজকে একটা বিরাট পরিমাণ ত্রাণ দেওয়ার ক্ষমতা আছে, সেই অনুযায়ী আমরা কাজ করছি। কিন্তু তার মানে এই নয় যে অন্যান্য ছোট ছোট সংস্থাগুলো, যেগুলো স্বর্ণালী বলল, তারা আজকে নিজেরা যেতে পারবে না। তারা আজকে এই সমস্ত কারণে তারা আমাদেরকে ফোন করে বলছে যে আপনারা যদি যান তাহলে আমাদেরকে একটু নিয়ে যাবেন, আমরা যাতায়াত ভাড়াটা শেয়ার করব, আর আপনারা যা বলবেন সেই অনুযায়ী আমরা কিছু রেশন দেব। তাহলে আপনি বোঝার চেষ্টা করুন যে এই যে ছোট্ট ছোট্ট সংস্থা, এই সংস্থাগুলো যদি আজকে ঢুকতে না পারে সুন্দরবনের মতো জায়গায়, তারা আগামী দিনে কি করে নিজেদের সংস্থাকে একটা আমাদের পিকেজির মতো একটা বড় জায়গায় নিয়ে যাবে? সুতরাং এটা মনে হয় না একবারও। এই সমস্ত কারণেই বলছি, এই যে ত্রাণ পর্যটন বলে সেই সমস্ত ছোট ছোট সংস্থাগুলোকে হেয় করার যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা বন্ধ হওয়া দরকার। এবং এটার আমরা পুরনো কলকাতার গল্পের গ্রুপ থেকে তীব্র প্রতিবাদ করছি। এইবার আসছি আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা, যেটা আগের দিন একটু ছুঁয়ে গেছিলাম। সেটা হচ্ছে হঠাৎ করে সুন্দরবন জুড়ে, এটারও কিন্তু মিডিয়ার একটা অদ্ভুত রকম কারসাজি। সুন্দরবনের মানুষকে আমরা 1985-86 সাল থেকে আমি তো চিনি, আপনারা হয়তো আরও আগে থেকে চেনেন। সহজ সরল স্বাভাবিক সুন্দরবনের মানুষ আজকে অনেক জটিল হয়েছে রাজনৈতিক কারণে, এবং একই রকমভাবে এদের ভেতরে, এদের মগজে এমন কিছু ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছে যেটা আদৌ বাস্তবসম্মত বা পরিবেশ বান্ধব নয়। যেমন আমরা যখন পক্ষীরালয়ে ঢুকি, পাশেই একটি চায়ের দোকান, সেই চায়ের দোকানের লোকটি বলছে যে এত ত্রাণ আসছে, এক একজন মানুষ তো 2 বছরের খাবার জমিয়ে রাখতে পারবে। জাস্ট কল্পনা করুন তার শব্দটা। আর দ্বিতীয় হচ্ছে যে এত ত্রাণের তো কোনো প্রয়োজনই ছিল না যদি নদী বাঁধগুলো ইট দিয়ে কংক্রিট দিয়ে বেঁধে দিত। মানে আমরা সত্যি কথা সেই মানুষটাকে সাহসের কথা চিন্তা করছি যে ওর মুখ থেকে কিন্তু এই শব্দটা বেরোনোর কথা নয়। সে সুন্দরবনবাসী, বহুদিন ধরে তার জন্মও হয়েছে সেখানে, সে জানে সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ কীরকম, এবং এই প্রাকৃতিক পরিবেশে থাকতে গেলে প্রকৃতির সাথে লড়াই করে নয়, প্রকৃতিকে সঙ্গে নিয়ে বাঁচতে হবে। অথচ আজকে তার মুখে কি কথা, যে তার গ্রামের মানুষেরই অতিরিক্ত ত্রাণ পাচ্ছে বলে তার গাত্রদাহ হচ্ছে, আর তার গ্রামের মানুষ ত্রাণের কোনো দরকার নেই যদি কংক্রিটের বাঁধ হয়ে যায়। কিছুদিন আগে একটি সর্বভারতীয় খুব বেশি পরিচিত দৈনিকে সুন্দরবনের কংক্রিটের বাঁধের হওয়ার পক্ষে একটা খবর বেরিয়েছিল, এবং এই খবরটা যখন বের হয় সেই সমস্ত সর্বভারতীয় বহুল প্রচলিত দৈনিকে, তখন কিন্তু এর একটা ইম্প্যাক্ট কিন্তু সাধারণ মানুষের মধ্যে হয়। অর্থাৎ ওই দশচক্রে ভগবান ভূতের মতো অবস্থা হয়। সুন্দরবনের মানুষ আজকে ভাবতে বাধ্য হবে, না ভাবতে শিখবে যে তাদের যে পরিবেশে যে রয়েছে সেটা সম্পূর্ণভাবে একটা ইটের দেওয়াল দিয়ে ঢেকে দেওয়া হোক। এবার যতই ঝড় জল নদী ফুলে ঢেকে যাবে, তাদের ওই ইটের দেওয়াল ভেদ করে তাদের কৃষি জমিকে টপকে বা ওভারটপিং করতে পারবে না। এই ধারণাটা কারা দিচ্ছে? এটা তো শহর থেকে তৈরি হওয়া একটা ধারণা।
এর পেছনে মিডিয়ার একটা বিরাট ভূমিকা রয়েছে, হয়তো কোনো চক্রান্তও থাকতে পারে। যে সুন্দরবনে যদি আজকে প্রায় 30,000, আজকে যদি 12,000 কিলোমিটার যদি নদীবাঁধকে বেঁধে দেওয়া হয়, তাহলে যে পরিমাণ অর্থ এখানে ঢুকবে, সেই অর্থের যে ওপর যে যেরকম তৈরি হয়, সেটা হচ্ছে অর্থের অপব্যবহার তৈরি হয়, সেই অপব্যবহারের একটা দিক তৈরি হবে না তো। সুতরাং এই দুর্নীতিগুলো তৈরি হওয়ার জন্য কিন্তু এই ধরনের খবরগুলোকে তৈরি হওয়ার একটা প্রবণতা এটা হচ্ছে কিনা, এটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে। অর্থাৎ দুটো জিনিস খুব ক্লিয়ার করে দেওয়া হলো। এক হচ্ছে যে এই ত্রাণ পর্যটন, এই শব্দটার সাথে আপনারা কেউ একেবারেই সমর্থন করবেন না। যারা যাচ্ছে, কিছু যদি হাতে করে একটা বাচ্চার জন্য লজেন্স নিয়ে যায়, তাহলে বুঝতে হবে যে সেই পরিবেশে ওটার দরকার রয়েছে, যাক, নিয়ে যাক। আর দ্বিতীয়ত, সুন্দরবনের একবারে নদীবাঁধ সমস্ত কংক্রিট দিয়ে বেঁধে দাও, এই শহরবাসীর এই ধারণা গ্রামের মধ্যে যখন ঢুকবে, আমাদের কলকাতার লোকেরাও কিন্তু বাঁচবো না, এটা খেয়াল রাখতে হবে। এটা বিষয়ে বলছি, এই 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 যেটা এই বাঁধের বিষয় নিয়ে একটু বলি। দেখুন, যেহেতু যেতে পারছি না, সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যেটা যেটা জয়ন্তদা বলল, সেটা হচ্ছে ওভার টপিং। মানে একটা নদীর দুপাশে যে বাঁধটা রয়েছে, সেই বাঁধ আর্দেন বাঁধ ম্যাক্সিমাম জায়গায় আছে, কিন্তু কিছু জায়গায় পাকা বাঁধও আছে, ইটের বাঁধও আছে। জলটা বাঁধ টপকে ওপরে উঠে গেছে, ব্রিচিং নয়। ব্রিচিং মানে ফাটল। ব্রিচিং হয়েছে কিছু জায়গায়, নো ডাউট হয়েছে, কিন্তু তার থেকেও বেশি জায়গায় যেটা হয়েছে সেটা হচ্ছে ওভার টপল করেছে। আপনি কত বড় বাঁধ দেবেন কংক্রিটের? কত বড় বাঁধ দিতে পারবেন যে ওই নদী? কারণ নদী তো সমানে, নদীর যেখানে যেভাবে সেডিমেন্টেশন হচ্ছে, যতটা সেডিমেন্ট পড়ছে নদী বেডে, নদী তো ওপরে উঠে যাচ্ছে, যার জন্য ভরা কোটালগুলো যখন হচ্ছে, হাই টাইডস যখন হচ্ছে, তখন নদীর জল এতটাই উঠছে যে সেটা বাঁধকে টপকে ঢুকে যাচ্ছে। আর এই বাঁধকে যখন টপকে ঢুকে যায়, তখন কি হচ্ছে, ওরা ঢুকছে তো বটেই, ভাটার সময় ও কিন্তু আর বেরোতে পারছে না, যার ফলে কমপ্লিট ইনান্ডেশন। যদি ব্রিচিং হয় তাও জলটা বেরিয়ে যেতে পারে, কিন্তু এই ক্ষেত্রে যেটা হয়েছে, কুমিরমারি, এন্টায়ার আইল্যান্ড অফ কুমিরমারি, আইল্যান্ডটায় যেটা হয়েছে, সেই আইল্যান্ডটায় সম্পূর্ণভাবে সারসা নদীর জল ভেতরে ঢুকে গেছে। জল ঢুকে যাওয়ার ফলে, জল তো ঢুকেছে, জল ঢুকলো কিছুক্ষণ ধরে, তার তো একটা ক্ষতি হয়, কিন্তু যেখানে ব্রিচিং হয়েছে, আমরা দেখলাম রাঙাবেলিয়াতে গিয়ে, সেখানে কিন্তু আস্তে আস্তে জলটা বেরিয়েও গেছে। এই একজন আমাদের সেদিনকারই বললো, খুব তাড়াতাড়ি জলটা বেরিয়ে যাচ্ছে, জল বেরিয়ে যাচ্ছে, লবণ জল ঢুকেছে, সাংঘাতিক ক্ষতি হচ্ছে, মানা যাচ্ছে, কিন্তু জলটা বেরিয়ে গেছে। কুমিরমারিতে জল বেরোতে পারছে না, কারণ এই যে বাঁধটা রয়েছে, ও তো বাঁধ ভাঙেনি, ও তো বাঁধ ওপর দিয়ে উঠে গেছে, তার মানে ও জলটা আর বেরোতে পারবে না। এটা আরো 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 অনেক সাংঘাতিক প্রবলেম। আজকে ভাবুন তো, একটা বড় বাঁধ করে দিয়েছেন, এবার তার ওপর দিয়ে উঠে গেল জল, তারপরে তো ও তো জলাধার হয়ে গেল, ভিলেজটা তো হয়ে যাবে রেজার্ভয়ার, ও তো বেরোতেই পারবে না। সেটা তো একটা সাংঘাতিক অসুবিধা। আর দ্বিতীয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে কথা কেটে যাচ্ছে, শোনা যাচ্ছে কথা? শোনা যাচ্ছে কি কথা নাকি? আমার মনে হয় একবার একটু হয়তো রেশিও মানে প্রবলেম হয়েছিল, যাই হোক। তো এবার সেটা হয়ে গেছে। অতএব এটা, আর দ্বিতীয় যেটা বলতে গেছিলাম, সেটা হচ্ছে যে নদী, এই যে সাংঘাতিক নদীর ফোর্স, এই তো নিচ দিয়ে কাজ করে, নিচে বেসটা ভাবুন, আপনি কত উপরে বাঁধ বানাবেন, তার বেসটা কি হবে, বেস কোথায় কিভাবে তৈরি করবে? বেস তো নিচ থেকে ক্ষয়কার্য হচ্ছে, এবার নিচ থেকে ক্ষয়কার্য হলে তো ওটা পড়বে, এটা খুব স্বাভাবিক। এবং 12,000 কিলোমিটার এই যে এরিয়া, এখানে বাঁধ দেওয়ার, আজকে এখানে দেবেন, সব তো দিতে পারবে না, কারণ অত টাকাও নেই, আর অত প্ল্যানিংও নেই, আর ওরকম ধরনের ইঞ্জিনিয়ার্সও নেই যারা ওরকম ধরনের কাজ করবে, মানে প্রপার সেই যেরকম ভাবে করা উচিত। এবং সব থেকে বড় কথা, সময়ও নেই, কারণ এখন পর পর ঝড় বৃষ্টি চলছে। ইনফ্যাক্ট আজকে থেকে আমরা বেরোতে পারিনি, কালকে আমাদের নয়াচর যাওয়ার ছিল, কাল থেকে 14 তারিখ অব্দি হাই অ্যালার্টে আছে, আবার 26 তারিখে হাই অ্যালার্টে আছে, কারণ নদী অলরেডি ফুলে আছে। এবারে জয়ন্তদা দেখলে আমাদের নৌকায়, জয়ন্তদাই আমাকে দেখালো যে নৌকা মাঝিরা
আমরা যখন নৌকায় উঠছি, এতদিন ধরে তো যাই, কোনোদিন এরম হয় না, মাঝিরা কিন্তু খুব সতর্ক, বলছে ব্যালেন্স ঠিক রাখুন ইত্যাদি ইত্যাদি, কারণ নদী খুব ফুলে আছে, নদীর জলতল এমনিতেই ওপরে উঠে আছে। তার মানে একটা কিন্তু ডেঞ্জার জোন বা আনসেফ জোন অলরেডি কিন্তু এই পুরো এরিয়ায় তৈরি হয়ে গেছে। অতএব তারপরে এখন কি বানাবে, বাঁধ কি বানাবে আমি জানি না, এখন লোকাল প্রেশার বা এইগুলোতে একটা চলছে, কিন্তু তার মাঝে যদি মিডিয়া এরকম ভাবে লিখতে আরম্ভ করে তাহলে কিন্তু এটা সর্বনাশ হয়ে যাবে, এই হচ্ছে বক্তব্য। হ্যাঁ দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এই যে বন্যাটা যেটা হয়েছে সেটা বারবার যেটা বলার চেষ্টা করেছি, ইয়াস ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু এখানে কিচ্ছু হয়নি। ইয়াস ঘূর্ণিঝড় যেটা করেছে সেটা হয়তো স্বাভাবিকভাবে জলটাকে একটু ঠেলে দিয়েছে, সেটা হতে পারে, কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে যে সূর্য, পৃথিবী আর চন্দ্রের একটা সরল রৈখিক একটা অবস্থানে, চাঁদের প্রবল আকর্ষণে, সেদিন চন্দ্রগ্রহণ ছিল, পূর্ণিমা ছিল, জল ফুলে উঠেছে, জল ফুলে উঠে বঙ্গোপসাগরের ভেতরে থেকে বঙ্গোপসাগরের উপর দিয়ে জলটা আমাদের দক্ষিণবঙ্গের যে সক্রিয় বদ্বীপ, সেই বদ্বীপের ভেতর দিক দিয়ে যে সমস্ত খাড়িগুলো বা টাইডাল ক্রিক্সগুলো যেগুলো রয়েছে, সেই ক্রিকের ভেতর দিয়ে প্রবল বেগে গেছে। এই প্রবল বেগে যখন গেছে তখন জলটা আস্তে আস্তে দুপাশে টাইডাল ক্রিক বা জোয়ার খালগুলোর দুপাশে যে বাঁধগুলো রয়েছে সেই বাঁধগুলো টপকে জলটা চলে গেছে কৃষি জমির ভেতরে। এইটাই হয়েছে মূল বিষয়টা। এবং এই কৃষি জমিকে ভরাট করার সাথে সাথে জল দিয়ে রাস্তাঘাট, বাড়িঘর সমস্ত কিছু ছাপিয়ে দিয়েছে। এবার যেটা বললে সেটা হচ্ছে যে জল এখন আর নামার কোনো সুযোগ নেই, জল স্বাভাবিকভাবে যদি আস্তে আস্তে যদি তার সিপেজ করে আস্তে আস্তে কমবে, কারণ নদীর জল এখনো ফুলে রয়েছে। এই অবস্থাটা একেবারেই কিন্তু প্রাকৃতিক, যদিও এটা অনেক বেশি ইনস্টিকেটেড হয়েছে, অনেক বেশি অ্যাকসেন্চুয়েটেড হয়েছে আমাদের ওই প্রিম্যাচিওর রিক্লেমেশন অফ ল্যান্ড এই কারণে। অর্থাৎ সুন্দরবনের যে দ্বীপগুলো, যে 54টা দ্বীপ আমরা অধিগ্রহণ করে রেখেছি মানুষের বসবাস করে, সেই দ্বীপগুলো কিন্তু পরিপূর্ণতা পাওয়ার আগেই কিন্তু আমরা সেগুলোকে দখল করে নিয়েছি, রিক্লেম করেছি। নট রিক্লেম শব্দটাও কিন্তু ভুল, ওটাকে আমরা অ্যাকোয়ার করেছি, আমরা দখল করে নিয়েছি। ফলে স্বাভাবিকভাবে যে এই সমস্ত জায়গাগুলোতে এই ধরনের ডিজাস্টার আসবেই এবং এসেছেও। ফলে এত মানুষ, লক্ষাধিক মানুষ আজকে যে গৃহহীন হয়েছে, তার পেছনে একটা ইতিহাস যেমন রয়েছে, তার পেছনে প্রাকৃতিক কারণ যেমন রয়েছে, একই রকমভাবে তার পেছনে মানুষের অ্যাক্টিভিটি, আমাদের পরিকল্পনা সব কিছুই রয়েছে। এখন যেটা ভবিষ্যৎ নিয়ে যেটা আমরা আলোচনা করতে চাইছিলাম, সেটা হচ্ছে যে দুরকম ভবিষ্যৎ। এক হচ্ছে যে সমস্ত মানুষরা এই বিপর্যয়ের সামনে পড়েছেন তারা কি করবেন, আর দ্বিতীয় হচ্ছে এই সমস্ত মানুষরা যাতে আগামী দিনে এরকম বিপর্যয়ের মধ্যে না পড়ে, সেই জন্য পুরনো কলকাতার গল্প যেহেতু একটা অত্যন্ত শিক্ষিত মানুষ, অভিজ্ঞ মানুষ, মেধাবী মানুষের একটা গ্রুপ, সেই জন্য আপনাদের প্রত্যেকের একটা সুচিন্তিত মতামত কিন্তু এখানে গুরুত্ব পায়। কি করলে, কারণ এখানে সমস্ত রকম ডিসিপ্লিনের মানুষ কিন্তু রয়েছে। এটা এমন নয় যে মিডিয়া রাস্তার 4টে লোককে ধরলো, দাদা কি করলে সুন্দরবন বাঁচবে, শহরবাসী একদম যেমন ইচ্ছা বলে দিল। এটা আমাদের পুরনো কলকাতার গ্রুপ কিন্তু তেমন নয়। আমি জানি যে আমাদের গ্রুপে এই ধরনের প্রশ্ন রাখলে, আমি একটা প্রশ্ন যেমন রেখেছিলাম যে সুন্দরবনের বাঁধকে কংক্রিটের কি করে দেওয়া উচিত, এইটার এগেনস্টে যে প্রায় 100-5 কমেন্টস এসছে, সেগুলো যদি আমরা ভালো করে পড়ি, আমি দেখব এদের মধ্যে অন্তত 100টা কমেন্ট এত গুরুত্বপূর্ণ, এত সুচিন্তিত, যে তাদের অভিজ্ঞতা যদি কাজে লাগানো যায় তাহলে সুন্দরবনের মানুষের অনেক উন্নতি হবে। যাই হোক, আমরা আমাদের দায়িত্ব পালন করছি। সুতরাং সুন্দরবনকে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে বা ডিজাস্টার থেকে, প্রাকৃতিক যে ন্যাচারাল ইভেন্ট তো হবেই, এটা তো আমরা আটকাতে পারবো না, কিন্তু এটা যাতে কোনো রকমভাবে একটা ডিজাস্টার হতে না পারে তার জন্য যা যা করণীয়
সেই সম্পর্কে আমরা অভিমত নিশ্চয়ই দিতে পারি। আরেকটা যেটা হচ্ছে এখানকার মানুষদের একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট, দীর্ঘমেয়াদী উন্নয়নের বিষয়ে কি করতে হবে। এই যে এই কটা দিন 26 তারিখ থেকে আজকে 10 তারিখ পর্যন্ত ইতিমধ্যে 3টে ইনসিডেন্ট হয়েছে যেখানে বাঘ মানুষ মেরে ফেলেছে। গতকালও বাঘ মানুষ মেরেছে। আমরা যেদিন সাতজেলিয়াতে গেছিলাম, এই পখিরালয়ে গেছিলাম, সেদিনও বাঘ মানুষ মেরেছে। গতকাল একেবারে মরিচঝাপির জঙ্গল, যেটা আমাদের কুমিরমারি কালিদাসপুরের ঠিক উল্টো দিকে, সেই মরিচঝাপি জঙ্গলে একজন আদিবাসী ছেলে বয়স 40, সে মধু সংগ্রহ করতে গেছিল, বাঘ তাকে এমনভাবে মেরেছে যে এখন সেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। এখন এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো একটা অভাব থেকে তো হচ্ছে, অভাবটা তো তৈরি হয়েছে। এখন এটা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়? সুন্দরবনকে সুন্দরবনের জায়গা ছেড়ে দিতে হবে। সুন্দরবন সেটাই চাইছে। সুন্দরবন সে এটাই চাইছে যে আমার যা জঙ্গলের পরিমাণ ছিল, যেটা ভারতীয় সুন্দরবনের জায়গার পরিমাণ হওয়া উচিত ছিল 4000 বর্গ কিলোমিটার, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে 1800 বর্গ কিলোমিটার। আর টোটাল 10,000 বর্গ কিলোমিটার অবিভক্ত বঙ্গদেশের সুন্দরবনের আয়তন 6000 কিলোমিটার বাংলাদেশ পেয়েছে ভারত দেশ বিভাগের কারণে। আমরা যে 4000 বর্গ কিলোমিটার পেলাম, সেই 4000 কিলোমিটারের 4000 বর্গ কিলোমিটার মধ্যে তো মাত্র 1800 বর্গ কিলোমিটার জঙ্গল, আর বাকি যে 2200 বর্গ কিলোমিটার, এই 2200 বর্গ কিলোমিটারের মধ্যে কোনো জঙ্গল নেই। আর এই 2200 কিলোমিটারের মধ্যে মানুষ ঢুকে বসে আছে। এখন জঙ্গলটা কাদের? মানে এই জঙ্গলটা কাদের না, এই সুন্দরবন কাদের? সুন্দরবন তো আস্তে আস্তে তার জায়গা হারিয়ে মানুষের অধিকারে এমনভাবে চলে আসছে যে আগামী দিনে রয়্যাল বেঙ্গল টাইগার একটা ছবি হয়ে থেকে যাবে। এখন এটা বাঁচানোর দায়িত্ব কাদের? সুন্দরবনের মানুষের, আমার, না সেই জঙ্গলে যে সমস্ত জীবজন্তুগুলো রয়েছে তাদের? এটা তো ভেবে দেখার প্রয়োজন আছে। জঙ্গলের জায়গা ছেড়ে দিতে হবে। কংক্রিটের বাঁধ নিয়ে যারা আজকে চিৎকার করছেন, তারা একবারও বলছেন না যে এখানে গাছ লাগানোর প্রয়োজন আছে। তারা এটা সুন্দরবনের মানুষদের মধ্যে আরও বেশি ইনজেক্টেড হচ্ছে, তাদেরকে তাদের মনের ভেতর ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে তোমরা বাঁধের জন্য চিৎকার করো। ওরা আজকে, যেটা কখনো আমরা শুনিনি, ওরা আজকে বলছে ত্রাণ নয়, আমরা পাকা বাঁধ চাই। এই ত্রাণ নয় পাকা বাঁধ চাই, এই শব্দটা কিন্তু আমাদের শহর থেকে ঢুকেছে সুন্দরবনে মানুষদের মধ্যে। ত্রাণ কেউই চায় না, এটা সত্যি কথা। ত্রাণ হচ্ছে এমন একটা সাহায্য যেটা বিপদের সময় মানুষকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। যে নিচ্ছে তার যেমন খারাপ লাগে ত্রাণটা নিতে, যে দিচ্ছে তার কিন্তু আরও অনেক বেশি খারাপ লাগে, এটা বুঝতে হবে। সুতরাং আমি ত্রাণ নেব না, আমাকে আমার বাড়ির সামনে বাঁধটাকে পাকা করে দাও। এই যখন রব যখন উঠছে, এই রবটা ওঠার পেছনে শহরের মানুষ কি একবারও ভেবে দেখেছে যে আজকে যদি ত্রাণ না পৌঁছয় তাহলে এই বড় একটা দুর্যোগের মধ্যে কত মানুষ মারা যাবে, কত শিশু মারা যাবে? এটা একবারও কল্পনা করেছে তারা? একবারও মনে হয় না যে এই শব্দগুলো ওদের মধ্যে স্লোগানের মতো ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ত্রাণ নয় আমি পাকা বাঁধ চাই? এটা আসছে কোত্থেকে? এই সাহসটা আসছে কোত্থেকে? সুন্দরবনের মানুষ তো অনেক সহজ সরল, তাদেরকে তাদের মনের ভেতরে এটা ঢোকাচ্ছে কারা? এটা আমাদের কিন্তু ভাববার সময় এসেছে। আর আরেকটা বড় কথা সেটা হচ্ছে যে পিকেজি কি ইনিশিয়েটিভ নিতে পারে। দেখুন, একটা মিল্ক ইনিশিয়েটিভ নিয়েছিলাম, নেওয়ার পরে ইতিমধ্যে 1200 বাচ্চা দুধ খেয়েছে। আমাদের টার্গেট 1200 ছিল, কিন্তু এখন আমাদের যা ক্যাপাসিটি এসছে, আমরা আরও 12 থেকে 1300, অর্থাৎ প্রায় 2500 বাচ্চাকে আমরা দুধ খাওয়াতে পারবো। এই জায়গাটা আমরা যখন এসেছি তখন আমরা এটা এখন ভাবতে পারবো, বা আমাদের গ্রুপের সেই যোগ্যতা আছে, আমাদের গ্রুপের সেই ক্যাপাসিটি আছে যে সুন্দরবনের যে সমস্ত বাচ্চাগুলোর বাবা এবং মাকে বাঘ হত্যা করেছে, এই হত্যা শব্দতেও আমার আপত্তি আছে, বাঘ নিচে বাঁচার জন্য তার সুযোগটা তৈরি করে নিয়েছে, সেই
প্রায় অনাথ হয়ে যাওয়া বাচ্চাদের দায়িত্ব পুরনো কলকাতার গল্প এবার নেবে। এবং এই জন্য আমরা কুমিরমারি বলে যে জায়গাটার কথা স্বর্ণালী একটু আগে বলছিল, যেটা ওয়ান অফ দ্য ওয়ার্স্ট এফেক্টেড এরিয়াস অফ সুন্দরবন বা সাউথ 24 পরগনা, এই জলোচ্ছ্বাসের কারণে সেই কুমিরমারি অঞ্চলে ইতিমধ্যে আমরা প্রায় 42টি বাচ্চার আমরা সন্ধান পেয়েছি। যে 42টি বাচ্চা মধ্যে 28টি হচ্ছে ছেলে, আর মনে হয় গোটা 14 মেয়ে আছে, যাদেরকে বাবা অথবা মা বাঘের দ্বারা নিহত হয়েছে। এদের আমরা একটা মাসিক একটা অনুদানের ব্যবস্থা আমরা করতে চাই। এই বিষয়ে আমরা চিন্তাভাবনা করছি, এটা নিয়ে বিশদভাবে আমরা যাব আলোচনার মধ্যে, এবং এটা আগামী দিনে একেবারে যতটা পারা যায় একভাবে সরকারি স্বীকৃতি নিয়ে এই সমস্ত বাচ্চাদের সুন্দরবনে রেখে আমরা তাদেরকে লেখাপড়া, জামা কাপড় সমস্ত কিছু দায়ভার আমরা গ্রহণ করব। এখন উদ্দেশ্য একটাই, যে এই বাচ্চাটা কিছুটা লেখাপড়া শিখে পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিয়ে যাতে তার বাবা মায়ের মতো জঙ্গলে কাঠ, মধু বা মাছ বা চিংড়ি শিকার করতে বা ধরতে না যায়। জঙ্গলের মানুষ জঙ্গলের একটা নির্দিষ্ট পরিধির মধ্যে থাকুক, জঙ্গল ভেদ করে একেবারে ম্যানগ্রোভের ভেতরে ঢুকে গিয়ে বাঘের মুখের কাছ থেকে খাবার ছিনিয়ে নিয়ে আসবে, এই পরিস্থিতি যেন না হয়। অর্থাৎ সুন্দরবন দুটো ভাগে বিভক্ত, এক হচ্ছে মানুষের বসবাসের একটা জায়গা, আরেকটা হচ্ছে জীবজন্তুর বসবাসের একটা জায়গা। জীবজন্তুর বসবাসের জায়গাটা জীবজন্তুর জন্য ছেড়ে দাও, মানুষের বসবাসের জায়গাটা মানুষ ওইখানেই থাকুক। মানুষ যদি জীবজন্তুর বসবাসের জায়গায় ঢোকে, তাহলে জীবজন্তুগুলোও কিন্তু মানুষের বসবাসের জায়গায় ঢুকবে, এবং তার ফলাফল কি হয়েছে সেটা তো আপনারা জানেন, যে গত 26 মে থেকে আজ 10 তারিখ পর্যন্ত ইতিমধ্যেই 3টে মানুষ, এবং আপনি জানেন না যে এই লকডাউনে, গত বছর লকডাউনে 19খানা ঘটনা ঘটেছে যেখানে বাঘের দ্বারা আক্রান্ত হয়েছে মানুষ। এই হচ্ছে পরিস্থিতি। সুতরাং আমাদের সবাইকে এটা নিয়ে ভাবতে হবে যে আমি ম্যানগ্রোভটা আগে তৈরি করব, তারপরে ম্যানগ্রোভের বাফার তৈরি করে জলের প্রথম ধাক্কাটা ম্যানগ্রোভকে দিয়ে খাইয়ে তারপরে আমি কংক্রিটের বাঁধ বা বাঁধের কথা চিন্তা করব, যাতে সেকেন্ড ওয়েভটা সেখানে এসে লাগে। ফার্স্ট ওয়েভই যদি একটা বাঁধের উপর পড়ে, সেই বাঁধ কংক্রিটের হলেও সেটা কিন্তু সহ্য করার ক্ষমতা রাখে না। তার কারণ এই মহাজাগতিক আকর্ষণ, অর্থাৎ এই অ্যাস্ট্রোনমিক্যাল যে অ্যাট্রাকশনটা মনের এতটাই তীব্র যে সেটাকে আটকাতে গেলে আমাদের এক একটা বাঁধের উচ্চতা কোথাও কোথাও 20 ফুট করতে হবে। আর সুন্দরবনের মাটি এত শক্ত নয় যে একটা 20 ফুট বাঁধ সে ওখানে দাঁড় করিয়ে রাখতে পারবে। সুতরাং এই প্রচারটা যারা করছে কংক্রিটের ইয়ে, তারা একেবারেই ভ্রান্ত পথে চালিত হয়ে অথবা একবারে সুপরিকল্পিতভাবে সুন্দরবনকে ধ্বংস করার জন্য তারা কিন্তু এই প্রচারটা করছে। একটা ইউনেস্কো হেরিটেজ সাইট, আমরা পুরনো কলকাতার গল্প গ্রুপ, আমরা হেরিটেজ নিয়ে কাজ করি। আজকে অনেকের বক্তব্য যে আমরা কেন এই কাজগুলো করছি, আমাদের তো হেরিটেজ সংক্রান্ত। এটা আপনাদের জানা প্রয়োজন, সেটা হচ্ছে প্রাকৃতিক হেরিটেজ, প্রাকৃতিক ঐতিহ্য কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট হেরিটেজ। এই যে ন্যাচারাল হেরিটেজ ইউনেস্কোর যে লিস্ট আছে, এখন কিন্তু ন্যাচারাল হেরিটেজের স্থান সব থেকে ওপরে, কারণ আমরা মানুষ তো আমরা সব শেষ করে ফেলবো। আমরা প্রাকৃতিক যে ঐতিহ্য আছে সেটাকে শেষ করার জন্য একদম উঠে পড়ে লেগেছে এরকম একটা অবস্থা। আর আমাদের পশ্চিমবঙ্গে প্রাকৃতিক ঐতিহ্যর আমাদের দক্ষিণে আছে এবং উত্তরে আছে। এই দক্ষিণে প্রাকৃতিক ঐতিহ্য সুন্দরবন আমাদের প্রাণের জায়গা, আমাদের অতি পছন্দের জায়গা, আমাদের গর্বের জায়গা। সেই জায়গাটাকে যেন আপনারা সবাই মিলে প্রত্যেকে, আপনারা যখন কথাবার্তা বলবেন কারোর সঙ্গে বা এই প্রচারটা করতে থাকুন যে না, কংক্রিটের বাঁধ ইজ নট দ্য সলিউশন, ইট ইজ নট পসিবল।
ইট ইজ অ্যাবসলিউটলি নট পসিবল। কংক্রিট দিলে আজকে যে মাড ফ্ল্যাট, হিউজ মাড ফ্ল্যাটস আছে সুন্দরবনে, সেই জায়গার যে যত অর্গানিজমস গুলো আছে, সেই ছোট ছোট মাছ কিপার আছে, ফিডলার ক্র্যাবস আছে, আরো ছোট ছোট অর্গানিজমস গুলো আছে, সেগুলো যাবে কোথায়? তার উপরে তো আর একটা সুন্দরভাবে পাখিরা বসবাস করে, পাখির ওপরে অ্যানিমালসরা এদের তো একটা সুন্দর সাইকেল আছে, একটা ইকোসিস্টেম আছে। সেই ইকোসিস্টেমটা আমাদের সুবিধার্থে আমরা সেই ইকোসিস্টেমটাকে ভাঙবো? আমাদের এটা তো কাজ, একটা ভাঙা তো কাজ। কিন্তু এই যে একটা সারা পৃথিবীর মধ্যে সব থেকে বড় একটা ম্যানগ্রোভের যে জায়গা, সেই জায়গাটাকে বাঁচিয়ে রাখাও কিন্তু আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। অতএব আপনারাও যখন কথা বলবেন কারোর সঙ্গে, এটা মাথায় রাখবেন যে যেই বলতে আসবে আপনারা তেড়ে মেরে উঠবেন না, নো কংক্রিট বাঁধ, নো কংক্রিট দিয়ে কি হবে, অন্য কিছু চিন্তা করো। ম্যানগ্রোভ ওখানে একমাত্র সলিউশন, এবং বেশ কিছুটা জায়গা নদীর থেকে ছেড়ে দিতে হবে নদীকে। ওটা নদীর জায়গা। আমরা বিশ্বাস করুন, কুমিরমারি গেছি প্রায় 4 ঘন্টা আমাদের নৌকায় যেতে লেগেছে। এই যে সম্পূর্ণ যে রাস্তা দিয়ে যাচ্ছি, নদী ধরে ধরে বিদ্যাধরী পেলাম, তারপরে মেল বলে একটা নদী পেলাম, তারপরে সারসা পেলাম, তারপরে অনেকগুলো নদী পেরিয়ে আমরা যাচ্ছি। এই নদীর যে যে জায়গাগুলোয় দুপাশে শুধু ম্যানগ্রোভ আছে, কিচ্ছু ক্ষতি হয়নি। এবং সব থেকে বড় কথা, ওখানে আপনি বুঝতেই পারবেন না যে এই এত বড় একটা কাণ্ড ঘটে গেছে। মানে ওটা খুব স্বাভাবিকভাবে যেরকম জল উঠেছে, জল নেমেছে, একটা ম্যানগ্রোভেরও ক্ষতি হয়নি, কিচ্ছু হয়নি। যেরকম ভাবে ছিল তারা ঠিক সেইভাবে আছে। কিন্তু যেই আমরা দেখছি যে গ্রাম অঞ্চল ঢুকছে, যেই দেখছি যে মাটির বাঁধ দেখছে, সেইখানেই দেখছি দুপাশে শুধু লোক দাঁড়িয়ে রয়েছে, দুপাশে সব লোকেরা গৃহহীন হয়েছে, যারা দাঁড়িয়ে আছে, মানে বাঁধটা ভেঙেছে বা নদীর জল ঢুকে গেছে, তাদের বাড়ি ঘরদোর ক্ষতি হয়েছে। কারণ তারা ওই জায়গায় রয়েছে, যে জায়গায় রয়েছে আমরা নিজেরা দেখেছি, বাঁধের গা দিয়ে তাদের। আর তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে চিংড়ি চাষ। বারবার বলা হচ্ছে ফিশারি বা চিংড়ি চাষ এখানে করা উপযুক্ত নয়, এই জায়গায় নয় করার, কিন্তু তাও করবে। এবার তুমি যখন করছো তোমাকে ভুগতে হবে, তো এই ভোগাগুলো হবে। কিন্তু তা বলে আমি কংক্রিট বাঁধ করে দেবো সলিউশনের জন্য, সেটা একদমই ঠিক না। যাই হোক, এটা আর আমাদের পরিকল্পনা এখন একটু, যেটা আগের বারে হয়েছিল সেলাই ঘর মহিলাদের জন্য আমরা করেছিলাম, এবারে সেটা তো একটু মাথায় রাখবোই। কিন্তু এই অঞ্চলগুলো স্পেশালি যে জায়গাগুলো হয়েছে, এখানে মহিলাদের ওরকম ভাবে মনে হয় করা সম্ভব নয়। সেখানে আমরা বাচ্চাগুলোর একটু দায়িত্ব নিতে চাইছি, কিছু বাচ্চার, এবং তার সঙ্গে তাদের এই দুধের যে ড্রাইভটা আমাদের, এটা আমরা কন্টিনিউ করতে চাইছি। এটার জন্য আপনারা আমাকে আজকেও অনেকে ফোন করেছিলেন, আপনাদের আরো সাহায্য আমাদের দরকার। আমার মনে হয় দুধটা আমরা দিতে পারবো আমাদের গ্রুপ থেকে, যতগুলি বাচ্চাকে সম্ভব আমরা একটু দুধ যদি খাওয়াতে পারি কিছুদিনের জন্য, এটা একটা উপকার হবে ওদের। আর তার সঙ্গে স্যানিটারি ন্যাপকিন বা মায়েদের জন্য সেটা আমাদের প্রয়োজন, যেটা আমাদের ড্রাইভ অলরেডি চলছে, পিঙ্ক ইনিশিয়েটিভ। সেই ইনিশিয়েটিভের আন্ডারেই আমরা যেখানেই যাচ্ছি সেখানেই দিচ্ছি। এটার প্রয়োজন প্রচুর, কারণ এটার প্রয়োজন আপনারা সবাই জানেন, এটা প্রচুর প্রয়োজন আছে। এবং সরকারিভাবেও আমাদের গ্রুপের মাধ্যম থেকে আমরা বলবো যে মিড ডে মিল আপনারা যখন দেন, তখন যে মেয়েরা 9, 10, 12 যে মেয়েরা আছে, তাদের হাতে যদি সরকার থেকেও এই সাহায্যটা দেওয়া হয়, এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস, এটা দেওয়ার দরকার। এবং আমরা আমাদের গ্রুপের পক্ষ থেকে যতটা সম্ভব এটা করার চেষ্টা করব। আপাতত এই দুটো আছে। এবং অবশ্যই গ্রিন ইনিশিয়েটিভ প্লান্টিং স্যাপলিংস, এই প্রোগ্রাম আমাদের আগেও ছিল, এবারেও রাখছি। তবে মিরাকেল তো হবে না, আজকে পুতলাম কালকেই গাছ আমাকে হেল্প করে দিল, সেটা হবে না। আমরা আগের বার অনেকগুলো গাছ পুঁতেছি, সেই বাঁধে অবস্থা খুব খারাপ হয়েছে, গাছগুলো হয়তো অনেক জায়গায় নষ্ট হয়েছে, কিন্তু সেই বাধা মানলে চলবে না। আমাদের আবার গাছ পুঁততে হবে, আবার আমাদের গ্রিন বেল্ট তৈরি করতে হবে। যতটা আমরা যেহেতু ফিল্ডে যাই, আমরা খুব চেষ্টা করছি সেখানে গিয়ে লোকেদের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি করার। সেই কাজটা আপনারাও করবেন, সবাই মিলে আমরা করব। আমাদের সুন্দরবনের ম্যানগ্রোভ একমাত্র সেভিয়ার, গ্রিন সুন্দরবন আমরা চাই, নো কংক্রিট জোন আমরা চাই। আমরা চাই যে মানুষ থাকুক, মানুষ যেভাবে রয়েছে সুন্দরবনের মানুষ, এরা পারবে, এরা অ্যাডাপ্ট করতে। কিন্তু তাদের মাথায় এই সমস্ত ধারণা যাতে না দেওয়া হয়, এবং এইভাবে আমাদেরকে সবকিছু নিয়ে একটা প্রাকৃতিক ঐতিহ্য, আমাদের প্রাইড, আমাদের গর্বকে নিয়ে আমাদের ভালোভাবে থাকতে হবে।
এই করেই আমার মনে হয় আজকে। হ্যাঁ, আচ্ছা, একটু শেষ বেলায় একটা জিনিস বলে দিচ্ছি, যে এই কংক্রিটের সাজানো গোছানো বাগান তৈরি করার যে কি ফল, সেটা দীঘা মন্দারমণিতে তো আপনারা দেখতে পাচ্ছেন। এই একই ডিজাস্টার, হ্যাঁ। ম্যানমেড ডিজাস্টার যদি একই রকমভাবে সুন্দরবনে হয়, এইবার এই বাঘগুলো, যে বাঘগুলো রয়েছে, সেই বাঘগুলো যখন, ওদের কোনো অসুবিধা নেই, কারণ ওদের তো কোনো পলিটিক্যাল টেরিটরি নেই। এই বাঘগুলো যদি সুন্দরবনের পরিবেশের মধ্যেই থাকতে চায়, যেটা ওরা চাইবে, তারা খুব সহজে কিন্তু ওই রায়মঙ্গল এইসব পার করে বাংলাদেশের দিকে চলে যাবে। ফলে একটা জায়গায় কিছুদিনের মধ্যেই আমরা হয়তো আমাদের সুন্দরবন ব্যাঘ্র শূন্য হয়ে যাবে। এটা কি আমরা চাই? সুতরাং এটা একবার ভাববার প্রয়োজন আছে। আর শেষে একটা কথাই বলি, যেটা বললো যে আমাদের গ্রিন ইনিশিয়েটিভ, আমাদের ইতিমধ্যেই কুমিরমারির বিভিন্ন মানুষদের সাথে, সংস্থার সাথে কথা হয়েছে। তারা এই সুন্দরবনের যে সমস্ত ম্যানগ্রোভ স্পিসিসগুলো যেগুলো রয়েছে, সেগুলো তারা লাগাতে সক্ষম, তারা লাগাতে উৎসাহী। আমাদেরকে খালি চারাগুলো দিয়ে দিতে হবে, ওরা নিজেরা জায়গা তৈরি করবে, করে ওরা নিজেরাই মনিটর করবে, এবং ওরা দেখভাল করার ফলে আমরা আশা করি আগামী দিনের একটা সুন্দরবনের মতো একটা পরিবেশ আমরা কুমিরমারিতে, যেটা প্রকৃত সুন্দরবন হওয়া উচিত, সেটা তৈরি করতে পারবো। এই বলে আজকে আমরা আমাদের লাইভ শেষ করছি। আগামী দিনে আরও অনেকগুলো কাজকর্ম রয়েছে আমাদের। তবে এইবার সকলকেই বলছি যে দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে একটা, যে সমস্ত জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানো, আর একই রকমভাবে শহর থেকে একটা অদ্ভুত উন্মাদনায় গ্রামের মানুষকে বাঁচানোর জন্য একটা ইমারত তৈরি করার যে পরিকল্পনা, এই পরিকল্পনাটা যেন কোনো রকমভাবে বাস্তবায়িত না হয়, সেটা কেন আমাদের সকলকে দেখতে হবে। নমস্কার। হ্যাঁ, আর কিছু বলার নেই, এটা নিয়ে শেষ করলাম। আমরা নয়াচর খুব শিগগিরই যাচ্ছি, কালকেই যাবার ছিল, কিন্তু অ্যালার্ট হয়ে গেছে আপনারা জানেন 10 থেকে 14 তারিখ। সেই জন্য আমরা কালকে যেতে পারছি না, ওখান থেকেও বারণ করলো। আর একটুখানি 3-4 দিন একটু আমাদের অপেক্ষা করতে হবে, করার পর আমরা নয়াচর যাব। এবং আমাদের বর্ণ পরিচয় বাচ্চাগুলোর স্কুলের ড্রেসটাও নষ্ট হয়ে গেছে, ওগুলোর আমরা আবার করে শুরু করব। আমরা আমাদের এই লড়াই চালিয়ে যাব, আমাদের কাজ আমরা করে যাব। সঙ্গে থাকবেন, আমি জানি আপনারা থাকবেন আমাদের সঙ্গে। এই যে বিশ্বাস আপনারা আমাদেরকে দিয়েছেন, এই সাহস আপনারা দিয়েছেন, সেই নিয়ে আমরা এগিয়ে যাব। ধন্যবাদ।